জ্যোতিষ মানেই অনেকে ভাবে যে একটা ভয়, শনি রাহু কেতু মানে বিশাল ক্ষতি হবে বা সাড়ে সাথী নিয়ে প্রচন্ড ভয় থাকে। জ্যোতিষশাস্ত্র একটা অঙ্ক, অঙ্ক, প্লাস মাইনাস করে তুমি বার করবে। গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু আমাদের ওপরে অবশ্যই আছে। যে আমি চোখ বন্ধ করে নিলে কিন্তু সূর্যের তাপ কি আমার গায়ে লাগবে না? লাগবে। বৃশ্চিক রাশি বলে যে এরা মারা গেল, এদের কর্ম এমন করলো, ও কিন্তু সাপ হয়ে জন্মালো পরের বারে। যে ওর সঙ্গে ওই জন্মে খারাপ কাজ করেছিল তাকে মারবে। উত্তর পূর্ব দিকে যদি কেউ টয়লেট বা রান্নাঘর করে ফেলছে বা সিঁড়ি রয়েছে, তাদের কিন্তু হেলথের ওপরে মেনলি প্রবলেমটা হচ্ছে। একটা টাইমে উত্তম কুমার, তখন ওনার নাম ছিল অরুণ কুমার, ওনাকে যা দিয়েছেন সব কিন্তু শনি মহারাজ। নমস্কার সবাইকে। অ্যাস্ট্রোলজার সুপর্ণা পাল যাদব চ্যানেলে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা নতুন একজনকে নিয়ে কিন্তু কথা বলবো এবং তাকে আমরা বিন্দুমাসি হিসেবে চিনি এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঘাতক, এমন অনেক সিনেমার কিন্তু আমরা তাকে দেখেছি এবং আমাদের সবার ফেভারিট, অনামিকা সাহাদি। আজকে আমরা তাকে পেয়েছি এবং সে অ্যাস্ট্রো বাস্তু বা অ্যাস্ট্রোলজি, গ্রহ নক্ষত্রতে কতটা বিশ্বাস করেন, এটাই কিন্তু আমরা জেনে নেব। আমরা তার সাথে কথা বলবো এবং বিস্তারিতভাবে জানবো যে নজর দোষ হোক অথবা ভাগ্য বা কর্ম, সে কি সত্যিই বিশ্বাস করে, নাকি সে অন্য কিছুর মধ্যে দিয়ে সে নিজের কেরিয়ারটাকে গড়ে তুলেছে। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু তার সাথে আমরা অবশ্যই ডিসকাস করব। চলুন আমরা তাহলে কথা বলি অনামিকাদির সাথে। অনামিকাদি, অনেক অনেক স্বাগত আমার পডকাস্টে তোমাকে। আর সবথেকে প্রথমে আমরা জানতে চাইবো যে তোমার ছোটবেলাটা, তুমি কিভাবে এলে এবং কিভাবে স্টার্ট করলে তোমার এই ইন্ডাস্ট্রিতে আসা, এই এক্সপিরিয়েন্সটা যদি আমাদেরকে একটু শেয়ার করো। হ্যাঁ, সেটা তো করবই, কিন্তু তার আগে বলে নিই যে এই আসার পেছনে তো একটা কারণ আছে। এই জ্যোতিষশাস্ত্রটাকে আমি খুব মানি। তোমার চ্যানেলে যখন দেখানো হয়, তখন আমি দেখে আমার ভালো লাগে, বেশ ভালো লাগে। মেয়েরা জ্যোতিষশাস্ত্রে এতখানি এগিয়েছে, যেটা আমার ছোটবেলায় সবাই বলতো, "কী পড়িস ওইসব আবোল-তাবোল?" কিন্তু আমার আর হয়নি। আমি চলে গেছি অভিনয় জগতে। কিন্তু অভিনয় জগতে গিয়ে অভিনয় জগতের মধ্যেও ভালো জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করা এবং সেটাকে মেনে চলা, এরকম ২-৩ জনের সঙ্গে আমার আলাপ হয়েছে। আমার ইন্টারেস্টের জন্য আমি তাদের সঙ্গে অভিনয় করেছি এবং অভিনয় যখন করছি না, তখন জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেছি। কাজেই তোমার এখানে যখন আসার কথা হলো, তখন আমার খুব ভালো লাগলো যে থ্যাংক ইউ, থ্যাংক আমি, ইউ। হ্যাঁ, এবং ভালো লাগলো আরও কারণে, যে জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষী বলতে আমরা ছেলেদের বুঝি। মহিলা জ্যোতিষী খুব কম, কম। এখন ২-১ জনকে দেখা হ্যাঁ, যায়। হ্যাঁ, তো সেখানে তুমি একটা অল্প বয়সের মেয়ে, একটা জ্যোতিষী নিয়ে, এবং সঙ্গে বাস্তু, একদম। এই যে এতগুলো নিয়ে তুমি যে ভাবনা চিন্তা করে আজকে পাবলিকলি এগুলো জানাচ্ছ, এটার জন্যই কিন্তু আমার আশা। তো আমি, আমার অভিনয় জীবন ৪৫-এর ওপরে চলে গেল, আমি করছি। কিন্তু আমি তখন তো এই ফোন ছিল না হুম, হুম। বা এই সমস্ত চ্যানেলও ছিল না। তখন জ্যোতিষী দেখানো মানে আমাদের কি, যে চলো ওইখানে একজন ভালো জ্যোতিষী আছে, ওখানে গিয়ে হাত দেখাবে, হুম, ছক দেখাবে, এরকম। আর এখন তো ঘরে খাটে শুয়ে আমরা দেখতে পাচ্ছি। একদম। কিন্তু আমার ভালো লাগছে যে থ্যাংক ইউ, তুমি এই অল্প বয়সেও এমন সুন্দর করে, এটা তো একটা খুব সহজ কাজ নয়, হুম, হুম। অনেক কঠিন কাজ একদম। আমার কাছে মনে হয়। তো সেই কাজটাকে তুমি এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং আমি সম্পূর্ণ আলাদা জগতের লোক হয়েও
আজকে তোমার ডাকে সাড়া দিলাম, তোমার কাছে এসে এগুলো বলছি, এটা সত্যি আমার খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরো অনেক অনেক নাম হোক তোমার, এবং তুমি ভালোভাবে থ্যাংক ইউ। এটাকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই আশীর্বাদ আমার খুবই প্রয়োজন এবং আমি খুব খুব খুশি যে তুমি এসছো, তুমি আমাকে যোগ্য মনে করেছো, তুমি এসছো, এটার জন্য সত্যিই আমি ধন্য। আর আরেকটা জিনিস যেটা তুমিও হয়তো এটা বলবে, সেটা হচ্ছে জ্যোতিষ মানেই অনেকে ভাবে যে একটা ভয়, ভয় পাওয়াবে, বেশ কঠিন টাইম, অনেক হুম। কিছু খারাপ বলবে বা ভয় পাওয়ানো, এই যে ব্যাপারটা, এইটাকে তুমি কিভাবে দেখো? আমি ভীষণ দেখি এগুলো, মানে সময় পেলে। আহ, আমার যেটা মনে হয়েছে, হুম, এক ধরনের জ্যোতিষী, যেহেতু ইউটিউব হুম, ফেসবুক টুক হয়ে এমন হয়ে গেছে না, হুম, হুম, এক ধরনের জ্যোতিষী পুরো ফালতু, হুম, সরি ফর ল্যাঙ্গুয়েজ। হুম, একদম, একদম। মানে তারা কি বলছে যে আজকে 6:53 আপনার ঘরে দেবী চলে আসছে, এবং সেই দেবী নাকি ঘুরে বেড়াচ্ছে, আবার রাত্রির বেলা সে সাপ হয়ে আসছে। হুম, তো আপনি সেই সাপ আসুক আর যাই আসুক তার গায়ে হাত দেবেন না, মারবেন না, ওই কিন্তু মহাদেব শিব। এইরকম সব গল্প হুম, করে বলা হুম, হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু এইগুলো একদম, নয়। একদম। তো কাজেই আমার মনে হয় যে যাদের একটু বোধবুদ্ধি আছে তারা বুঝতে পারে। হুম, একদম। আমি প্রথমেই তোমাকে বললাম যে জ্যোতিষশাস্ত্র একটা অঙ্ক। অঙ্ক, একদম। সেই অঙ্কটা, যার মাথা ভালো অঙ্কে, হুম, হ্যাঁ, সে তার মাথায় যেটা যাবে, হুম, সে মাথা থেকে হুম, সেটাকে হুম, অঙ্ক কষে বার করবে। বার কর। কারণ আমাদের ৯টা গ্রহ, নবগ্রহ। নবগ্রহ। এই নবগ্রহ কোথা থেকে কে পেছন ফিরে, কে সামনে দিয়ে, কে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং সে কোন দিকে তাকালো, সেই তাকানোর জন্য আমার সর্বনাশ হলো না আমি কোটিপতি হয়ে গেলাম, এটা বিচার করা আমার মনে হয় খুবই কঠিন। খুবই কঠিন, একদম। তোমরা কয়েকজন যারা তোমরা করছো, এবং আহ, অনেকেই করছে, অনেক অনেক হুম, জ্যোতিষীতে হুম, ভরে গেছে এখন, কিন্তু সবারটা ও বোঝা যায়, সবারটা নেবে না। যাদেরকে বলার ভঙ্গিমা, এবং যারা একটু জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে এবং ভাবনা চিন্তা করে, আমার মনে হয় তারা বুঝতে পারবে যে কে পড়াশোনা করে হুম, করছে আর কে ফালতু ফালতু এই করছে। করছে। একদম। আ, আরেকটা হুম, যেটা মানুষ খুব ভয় পায়, আমি দেখেছি, মানে আমি তো অবশ্যই কালসর্প দোষ বলে কিছু মনে করি না, আমি যোগ বলেই মনে করি। মানুষ না এই কালসর্প দোষ আর মাঙ্গলিক দোষ নিয়ে প্রচণ্ড ভয় পায়, হুম, প্রচণ্ড, মানে একটা ভীতি, একটা ভয়, হুম, বা এই শনি রাহু কেতু, মানে বিশাল ক্ষতি হবে, বা সাড়ে সাথী নিয়ে প্রচণ্ড হুম, ভয় থাকে। হুম। তো তুমি এটা নিয়ে কি বলবে, যারা খুব ভয় পাচ্ছে এগুলোকে নিয়ে, মানে হ্যাঁ, ভুলভাবে বলা হচ্ছে যে আপনার মাঙ্গলিক, আপনার এই হবে, ওই হ্যাঁ, হবে, মানে হ্যাঁ, অনেকে থাকে না যে ভয় হ্যাঁ, পাওয়ায়। হ্যাঁ। তুমি কি না, বলবে? আমার যেটা মনে হয় জন্ম ছকটা হুম, হচ্ছে ঠিক। যারা ছকটাকে বিচার করতে হুম, জানে, সেই রকম বুঝতে হবে যে আমি এর কাছে গেলে এ আমার ভালোভাবে ছকটা হুম, বিচার হুম, করে দেবে। কিন্তু আন্দাজে গুলি মেরে দিলাম এই হুম, কিছু হচ্ছে, বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশি লগ্নের বলে চলেছে। আরে তুমি তার ছক জানো না, একদম, কিছু জানো না। তোর কোথায় কোন দেবতা বসে আছেন, কি একদম, করছেন। আর শনি ঠাকুর, আমরা ছোটবেলা থেকে, আমিও কিন্তু প্রচণ্ড ভয় পাই ওনাকে, হ্যাঁ। আর মঙ্গল, মঙ্গল সেনাপতি, একদম। রবি রাজা। তো আজকে 2026-এ ভাবো, সমস্ত রাশিগুলোর যে চেঞ্জেস, হুম, হুম, এই যে ঘর বদলানো, তারা ঘর বদলে চলেছেন, এবং এটাও তো ঈশ্বরেরই করা একদম, একদম। সৃষ্টি। আমাকে মিঠুন চক্রবর্তী জিজ্ঞেস করেছিল, তুই যে এত নকুলদানা দিয়ে পুজো দিস, আমার ঘরে গিয়ে উঁকি মারতেন আর ওরম বলতেন, তো তুই এই যে দিয়ে চলে যাবি শুটিংয়ে আর রাত্রিরে আসবি, তো দিবি না, একটা ধূপ দিবি, তো সারাদিন নিজে তো কতবার খাচ্ছিস,
তো কি মনে হয়? তারপর এরকম করে বলতে, বলতে বলছে একদিন, "তো ভগবান কি?" আমি বললাম, "সবকিছুই ভগবানের উপরে।" বলল, "ভগবান কে? তোর কি মনে হয়?" ২ দিন জিজ্ঞেস করেছে। তারপরে আমি চুপ করে থেকে আমি বললাম, "আমার তো মনে হয় ভগবান বলতে সূর্য। কারণ সকালবেলা ওঠো দেখো দাউ, দাউ করে উঠে পড়েছে। বিকেলবেলা সন্ধ্যেবেলায় কাউকে কিছু বলার নেই, কিছু নেই, সে চলে যাচ্ছে। এটাকে আজও পর্যন্ত কেউ পেরেছে যে না তুমি উঠো না আজকে। হুম। আজকে উঠো না, কালকে উঠো। একদিন রেস্ট নাও।" হুম, যেটা আমিও বলি সবাইকে যে আমি চোখ বন্ধ করে নিলে কিন্তু সূর্যের তাপ কি আমার গায়ে লাগবে না? হ্যাঁ, লাগবে। লাগবে। তার মানে গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু আমাদের ওপরে অবশ্যই আছে। মানে সে কেউ মানুক আর না মানুক হ্যাঁ। দ্যাট ইজ ডিফারেন্ট, মানে সেটা আলাদা জিনিস। না মানতে হবেই। হুম, কারণ আমরা ঈশ্বর জানি হুম, না। কে ঈশ্বর হুম, আমরা জানি না। কিন্তু আমরা গ্রহ নক্ষত্র হুম, জানি। কাজেই এদের তো একটা কাজ কাজ আছে। আছে। হুম, সবাইকে অ্যাসাইন করা রয়েছে যে এ একদম। এটা করবে, ও ওটা হুম, করবে একদম। হুম, হুম। দায়িত্ব দেয়া রয়েছে এবং দায়িত্ব দেওয়া। যেটা তুমি বললে দিদি যে এই বৃশ্চিক রাশি মানে এটাই হবে। হ্যাঁ, কোটি, কোটি মানুষ বৃশ্চিক রাশি। হ্যাঁ, সবারই কি সেম সবার রাশিফল? এটা না, কখনো সম্ভব হয় না। নয়। তার হয়তো মঙ্গল অন্য জায়গায় রয়েছে, তাই অষ্টমে তো, রয়েছে, তাই তো। বেশি ক্ষতি হবে, কারুর কম ক্ষতি হবে। হ্যাঁ, সবাই হয়তো বৃশ্চিক রাশি। হ্যাঁ। তো জন্মছকটা পরিপূর্ণভাবে, ভালোভাবে এবং শুধু জন্মছক নয়, আমাদের আরও ডিভিশনাল চার্ট থাকে। D9 আছে, D10 আছে, D60 রয়েছে, অনেকগুলো রয়েছে। তো এটাকে যতক্ষণ বিচার করা হচ্ছে না, ওই বৃশ্চিক রাশি মানেই এটা হবে, খুব ভুল। এখানে কি হচ্ছে, ওই ভুল গাইডেন্সটা হয়ে যাচ্ছে এবং এইটার জন্যে অ্যাস্ট্রোলজি বদনাম হচ্ছে। অ্যাস্ট্রোলজিটা তো ঠিকই দিদি। অ্যাস্ট্রোলজি ভীষণভাবে ঠিক। কিন্তু এই কিছু, কিছু এখন হুম, ভুলভাল উল্টোপাল্টা করাতে না কি হচ্ছে, আসল যে এর গুণটা হুম, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, যে জ্যোতিষশাস্ত্রটা শাস্ত্র। এইটাকে গন্ডগোল হুম, করে ফেলছে। কারণ পাবলিক কি হচ্ছে, এই জেনারেশন এমনি এইসব বিশ্বাস করে হুম, না। সেই জেনারেশন তারপরে ওইসব দেখলে তারা বলবে, "দূর, দূর ওসব কিছু হুম, হয় না। হুম, হুম, ফালতু কথাবার্তা ফালতু এরা কথা। বলে।" কিন্তু তা নয়। আজকে তুমিও তো একটা ইয়াং মেয়ে। হুম, তোমার কেন মনে হলো যে আমি অন্য কোনো কিছু না করে আমি এইটা নেব? একদম। কারণ এটার মধ্যে মানে ইন্টারেস্টিং জিনিস অনেক আছে। হুম, এবং আমার মনে হয় একটা ইঞ্জিনিয়ার বা একটা ডাক্তারি পড়তে গেলে যতখানি বুদ্ধি, বিবেচনা, বিবেক যতখানি দরকার তার থেকেও বেশি দরকার জ্যোতিষী। আর জ্যোতিষী মানে তাকে সর্বক্ষণ অঙ্ক একদম, কষতে হয়। যে প্লাস মাইনাস কি হচ্ছে কি না হবে সেটাকে নিয়ে চলতে হয়। একদম। তো সেইখানে আমার ভালো লাগছে যে তুমি সিরিয়াসলি এটাকে ভেবে এটাকে নিয়ে আরো অনেক দূর পর্যন্ত যেতে পারবে। থ্যাংক ইউ দিদি। আর তোমার যদি পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স, মানে আমি তো দেখছি তুমি অনেক কিছু পড়ে রয়েছো। তো তুমি এটার থেকে কি বেনিফিটস পেয়েছো? বা তুমি এগুলোকে কিভাবে দেখো যে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি করলে কি সত্যিই ফল পাওয়া যায়? আমি ওইভাবে কিছু করিনি। হুম, হুম, কিন্তু যখন ওই আমার ভীষণ নেশা তো, হুম, হুম, জ্যোতিষী, জ্যোতিষী ঘুরে হুম, বেড়াতাম। এই বারাসাতে একজন আছে, অনামিকাদি যাবে? হ্যাঁ, হ্যাঁ, চলো, চলো। এই করে, করে তারা যেসব বলেছিল হুম, টলেছিল হুম, সেই সবগুলো লাগিয়েছি। কিন্তু তার জন্য রেজাল্ট কি পেয়েছি না পেয়েছি আমি হুম। বুঝতে পারিনি। এটাও আমি সবাইকে বলি যে রেজাল্ট পাওয়াটাও কিন্তু কোন রেমেডি কাকে কিভাবে দেয়া হচ্ছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। মানে আমি এটা পার্সোনালি প্র্যাকটিসে দেখেছি যে সব রেমেডি কিন্তু সবার চলবে না। না, মানে ও পান্না পড়ছে বলে আমিও যে পান্না না, পড়ে না, নেব, না, না, হিতে একদম কিন্তু না। বিপরীতও হতে পারে। হুম। তো এটা বোঝাটা খুবই আমাকে দরকার। যেহেতু তখন বোধহয় শনি মহারাজের ৭.৫ আমার উপর ছিল, তখন আমাকে বলেছিল যে একটা নীলা পড়ো। হুম, হ্যাঁ? তো আমার আমি ওই হুম, দোকানটা ওরা আমাকে দিয়ে অ্যাড করিয়েছিল একবার।
তো আমি ফোন করলাম, ভদ্রমহিলা আমাকে খুব পছন্দ করেন। ফোন করে আমি বললাম যে এরকম নীলা বলছে, "না দিদি, নীলা হুম, হুম, টেস্ট করাতে হবে। আপনি হুম, রাত্রিবেলা নিয়ে ওটাকে শোবেন বালিশের তলায় দিয়ে, হুম, হুম, তারপরে কিন্তু আপনি ওটা কিনবেন। হুম, আগে ঠিক থেকে কিনে পয়সা ঠিক নষ্ট বলেছেন। করবেন না।" তা আমি বললাম, "আমি কোথায় পাবো?" বলল, "আপনি আসুন, আমি দোকান থেকে দিয়ে দিচ্ছি।" তো আমি করেছিলাম। কিন্তু আমি ভুলে গেছি সকালে উঠে বালিশটাকে এমনভাবে সরালাম, দাম করে গিয়ে মেঝের ওপর পড়ে গেল হুম, নীলাটা। তখন আমাকে ওই জ্যোতিষী বলল, "আপনি পড়বেন না, হুম, দরকার নেই।" হুম, তা আমি বললাম, "কেন বলুন তো?" বলল, "না, আপনার স্যুট করবে না, আপনি হুম। পড়বেন না।" সবাইকে স্যুট তো করে না। এই একটা আমি প্রমাণ পেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আর আরেকটা জিনিস যেটা, এইসব পাথর-টাথরে কিছু হুম, হবে না। হ্যাঁ, গ্রহ নক্ষত্রের যে চেঞ্জেস, তার ওপরে মানুষের জীবনেরও যে চেঞ্জগুলো আসে, সেগুলো অত্যধিক পড়াশোনা করে হুম, করে জানতে হবে। সেইভাবে আজ তোমরা যেটা হুম, করছো, হুম, হ্যাঁ? সেইভাবে মানুষকে এগিয়ে নিয়ে যাও। কিন্তু ক্রিস্টাল লাগাও আর হুম, ক্রিস্টাল লাগাও আর করাও, এত হুম। এইসব কোনো যুক্তি যুগের নেই। হাওয়া, যুগের হাওয়া যেটা আরকি বয়ে নিয়ে যায়। আমাকে অনেক ক্লায়েন্ট আমি জিজ্ঞেস এক করে, হ্যাঁ, হ্যাঁ, বলো? যে আমি একটা পাইরাইট পড়ে নেব? হ্যাঁ, পাইরাইট পড়লেই তো মানি ম্যাগনেট, হ্যাঁ, হ্যাঁ, পাইরাইট। আমি বললাম, আপনিও যদি পাইরাইট পড়েন আর কোটি, কোটি মানুষ সবাই যদি পাইরাইট পড়ে নেয়, হ্যাঁ, সবাই কি কোটিপতি হয়ে হ্যাঁ, হয়ে যাবে? যাবে। এটা সম্ভব নয়। এভাবে তো তাহলে এভারেজ রেমেডি হয়ে গেল। মানে সবাই একই জিনিস করলে কোটিপতি হয়ে যাবে। এটা সম্ভব নয়। ওই জন্যেই বিচার করানোটা খুবই দরকার এবং আমি পার্সোনালি মনে করি যে ভাগ্যতে যেটা লেখা রয়েছে, বিধাতা যেটা লিখে একদম। দিয়েছে, হুম, সেটাকে কিন্তু কোনো জ্যোতিষী কেউ কেউ পারবে না। খণ্ডন করতে পারে না। এইখানে তুমি যা লিখে নিয়ে একদম। এসেছো, না, একটা জিনিস করা হুম, হয় হুম, জ্যোতিষীকে, সেই জন্যই ধন্যবাদ হুম, জানাই এবং হুম, আমার প্রিয় হুম, এই কারণে, তুমি আগে থাকতে একটু জানতে একদম। পারো, গাইড করা। গাইড যে করা। এই ২ বছর পরে কেতুর সাথে শনির বা কোনো একটা হ্যাঁ, অন্তর্দশা, হ্যাঁ, প্রত্যন্ত দশা কিছু একটা চলছে। হ্যাঁ। ওই ৬ টা মাস সাবধান থাকতে হুম, হবে। এই যে হুম। গাইডেন্স, সেটা ডাক্তারের মতন। একদম। ডাক্তার ওষুধ দিচ্ছেন, হুম, হুম, এই জ্যোতিষী হুম, এই ওষুধ মানে একদম, এইটা। একদম। তো কাজেই এটা মানে আমার কাছে খুব ভালো লাগে যে, সত্যি আমি খুব আ রেগেছিলাম প্রচণ্ড। কিন্তু খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে, যে একটি মেয়ে হয়ে তুমি আজকে এইরকম জটিল একটা জিনিসের মধ্যে ঢুকেছ এবং সেটা আশা করি পাবলিক সেটা বুঝতে পারবে যে উল্টোপাল্টাভাবে করা না। এই আরেকটা এসছে কি, ট্যারো কার্ড। হুম, হুম, বাপরে বাপ! তার পড়ে যাচ্ছে কার্ড তুলে, তুলে এইসব ইউনিভার্স কি বলছে, কি করছে, হুম, হুম। অ্যাঞ্জেল কি মেসেজ নানা রকম দিচ্ছে। এখন তো অনেক কিছু। মানে এইটা যেন একটা কি হয়ে গেছে, এবং ওই ট্যারো কার্ড যে করছেন, আমি তাকে অসম্মান করে বলছি না, হুম, বাচ্চা মেয়ে সব। হুম, হুম, তো তাতে কি হচ্ছে, ট্যারো কার্ডে গড়গড়িয়ে বলে দিচ্ছে হুম, যে ইউনিভার্স এই বলছে, অ্যাঞ্জেল এই কথা বলে পাঠিয়েছে, এই করেছে। গড়গড়িয়ে তুমি একটা কার্ড দেখে বলে দিচ্ছ। হুম। এটা একটা ও কথা হলো? জ্যোতিষ শাস্ত্র, সেটা আমি ১ম এই বললাম যে সেটা একটা অঙ্ক। একদম। প্লাস মাইনাস করে তুমি বার করলে। ১৩ অনেকেই করছে। এই যে একটি ছেলে, হঠাৎ দেখলাম সেদিন আমি গাড়িতে বসে, সুন্দর দেখতে ছেলেটিকে, কি জ্যোতিষী! ও বলে কথা। আবার এই সাতে সুমন্ত হুম, হুম, খুবই সুন্দর বলে। হুম, হুম, খুবই হুম, সুন্দর। হুম, হুম। হ্যাঁ, পাস্ট আমরা কি ছিলাম? পাস্ট লাইফ। পাস্ট লাইফ নিয়ে। এইগুলো কিন্তু হুম, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং একদম। আমি এই ভানুপ্রিয়া ভূতের হোটেল করতে গিয়ে আমি হ্যাঁ, কিছু বই নিয়ে এসে ওই সাথে পূর্বজন্ম সুমন্ত থেকে খুব পূর্বজন্মের ইন্টারেস্টিং এই, এটা। এই যে আমরা মারা যাবার পর, মানে মারা যাবো, আমরা এসছি। কোথা থেকে এসছি? একদম। কোথায় ছিলাম আমরা জানি না। জানি না। এবার আমরা আবার মারা যাবো। হুম, কোথায় যাবো? হুম,
কেউ বলতে পারবে? কেউ বলতে বলতে পারবে পারবে না। না। তো আবার ঠাকুমা মারা গেলে আমি আমার মাকে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে যখন ওই ভাসিয়ে দিল নাভিটা, তা আমি আমার মাকে, ছোট ৭-৮ বছর বয়স আমার, জিজ্ঞেস করেছিলাম, "ও মা, ওটা কি ভাসিয়ে দিল?" মা বলল, "নাভি।" আমি বললাম, "নাভি কেন?" বলল, "ও নাভি তো পোড়ে না আগুনে, সেই জন্য গঙ্গায় ওটা ভাসিয়ে দিতে হয়।" এই আমার ওই ৭-৮ বছরের মেয়ের মাথায় নাভিটা ভাসিয়ে দেয়। নাভিটা তাহলে কোথায় যায়? হ্যাঁ, এই করে। দেখো, এত বছর বাদে আজকে আমি একটা ভূতের ছবি করতে গিয়ে আমি দেখলাম এটা জানতে হবে। এই হুম, যে আত্মাগুলো এই যে ঘুরে বেড়াচ্ছে, হুম, একটা ভানুপ্রিয়া একটা হোটেল, সেই হোটেলের মধ্যে ১৪ জন ভূত থাকে। হুম, সেই ভূতেদের পাস্ট লাইফ হুম, যতক্ষণ না ওপরে প্লাস মাইনাস হয়ে হয়ে তাদের যাও, সুপর্ণার পেটে যাও বা হুম, অনামিকার পেটে যাও, এই পাঠানো হচ্ছে, হুম, ততক্ষণ কিন্তু ঘুরে ওই যাচ্ছে। ঘুরে যাচ্ছে। এবং এটা শ্রীকৃষ্ণই এটা করে গেছিলেন। সবাই মরে গেল, হুম, রাম, হুম, যত হুম, আমাদের হুম, 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 ঠাকুর দেবতা, দেবতা। কিন্তু শ্রীকৃষ্ণকে কেউ মারতে পারছে হ্যাঁ, না। তখন উনি এই একদম। যে জনমের পরজনমের এইগুলো উনি করে গেছিলেন। হুম, কাজেই এই যে শিক্ষা, এই একদম। এখনকারের ছেলেমেয়েরা এইসব এত ভাবতে ডিপ যাবে? থিংকিংটাই নেই। মানে অতটা ভাবেই না কখনো। হুম, যে আমি প্রচুর মানুষকে দেখি যেমন বারবার মানে সন্তান ধারণে সমস্যা হচ্ছে বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? হুম, এত মানুষের তো হচ্ছে না, তারই কেন হচ্ছে? হুম, তার মানে তার কি কোনো অসম্পূর্ণ কাজ আছে? মানে এটা তো জন্মছক থেকে একটু দেখা উচিত যে রাহু কেতু কোথায় বসে হুম, রয়েছে, হুম, তার হুম, পাস্ট লাইফের কি কর্ম রয়েছে যে তারই সাথে এরকম হচ্ছে। ডাক্তার বলছে যে, "না, আপনাদের তো সবই নরমাল। কোনো প্রবলেম নেই, আপনারা ট্রাই করুন।" কিন্তু দেখা যাচ্ছে যে ওই বারবার মিসক্যারেজ হচ্ছে। মানে ৫ বার ৭ বার মিসক্যারেজ। তার মানে কোথাও তো একটা ও আটকাচ্ছে কিছু। কিছু একটা গন্ডগোল আছে, হুম, যেটার জন্য ওকে কিন্তু ভোগ করতে হচ্ছে হুম, এটা। এইটাই ভোগ, একদম। আমরা বলি যেটা কর্ম কর্ম। কখনোই কিন্তু মানে হয়তো এ জন্মে কিছু হলো না, কিন্তু জন্ম জন্মান্তর জন্মায়। ধরে হাজার, হাজার একদম। বছর ধরে আমরা এই যে বলে বৃশ্চিক রাশি তো হুম, হুম, সাংঘাতিক অ্যা রাগী একটা তেজি হুম, রাশি। মঙ্গলের। এরা মানে এমন হয় যে এরা মারা গেল, হুম, এদের কর্ম এমন করলো, ও কিন্তু সাপ হয়ে জন্মালো পরের বারে। এবং ওর টার্গেট কি? যে ওর সঙ্গে ওই জন্মে হুম, খারাপ খারাপ কাজ কাজ করেছে। করেছিল তাকে মারবে, মেরে দেবে। সেই সাপ সত্যি, সত্যি খুঁজে তাকে বার হুম, করে তাকেই ছোবল দেবে। আমি দেখো অভিনয় ছোটবেলায় ১৭ বছর বয়স থেকে অভিনয় জগতে একদম, একদম। এসেছি। কিন্তু আমি না ভীষণ সব ব্যাপারে হ্যাঁ, পড়াশোনা করি। হ্যাঁ, আমার খুব অন্য, যার একদম। জন্য কি হয়েছে, আমি যখন এসেছিলাম তখন আমার রং চাপা, আমার আ সেরকম গাইডেন্স নেই। আর তখন তো হুম, সাংঘাতিক। আমাকে স্ট্রাগল করে আমি শুধু ঠাকুরকে বলতাম যে, উম আমার আর কিছু হবে না। কিন্তু আমি কোনোদিন হাল ছাড়িনি। হুম, হাল ছাড়িনি যে না, একদিন না একদিন মরে যাবার আগে হলেও কিন্তু আমি আমি আমার অর্থের দরকার নেই। হুম, কিন্তু আমার অ্যা ভালোবাসা লোকের। ভালোবাসা। এমনও হয়েছে যে আমি তখন কলকার সাইন করত একটা হ্যাঁ, ছবিতে হ্যাঁ, হ্যাঁ। করতে গেলে। কলকার সাইন হয়ে যাওয়া মানে সে আর্টিস্ট ফাইনাল। আচ্ছা। আমাকে কলকার সাইন করে দিয়েছে। আমি চলে গেছি। পরের দিন আমি শুনতে পেলাম যে না, আমাকে বাদ দিয়ে সুমিত্রা মুখার্জিকে নেওয়া হুম, হয়েছে। এবং সেই ছবি ফ্লপ করল। এবং হুম, ডিরেক্টর বলে গেল যে ওটা হাসির ডাকনাম ছিল হাসি। এটা হাসির রোল নয়। জোর করে, যেহেতু হুম, প্রোডিউসার হাসির সঙ্গে ভালো সম্পর্ক হুম, ছিল হুম, বলে হাসিকে নেওয়া হয়েছিল। আমাদের সময় এরকম ছিল। ছিল। তো আমি তাতেও গেছি, খুব কেঁদেছি। হুম, এবং এই যে আজকে তোমার কাছে এসছি যার জন্য, ওর কথাটা একটু বলি, হ্যাঁ, শুভঙ্কর। ও
এই ৳1,00,000 লক্ষ্মী লাভে যখন আমাকে নিয়েছে, আমাকে বলেনি যে আমার সঙ্গে কে থাকবে। আমাকে বলেছে, ঠিক আছে, আমি জিততে পারবো না রে, আমাকে নিও না, আমি বলেছিও। তো তখন বলছে যে, "সে আমি জানি না দিদি, আমাকে যোগাযোগ করতে বলেছে, আমি বলেছি এরকম।" তখন ওকে আমি দেখিওনি। এইবার ৳1,00,000 লক্ষ্মী লাভে যেদিন শুটিং, আমি ঢুকেছি, ঢুকেই মেকআপ রুমে ঢুকে দেখি লিলি চক্রবর্তীর পাকা চুলের ওপরে কাঁচা চুলের একটা উইগ লাগানো হচ্ছে। তা আমি দেখে প্রণাম করে আমি বললাম, "ওমা লিলিদি, তুমি আছো নাকি এটায়?" বলল, "হ্যাঁ।" "তুই জানিস না?" আমি বললাম, "না।" বসলাম। একটু পরে দেখি সাবিত্রী চ্যাটার্জিকে ধরে, ধরে নিয়ে আসছে। আমি উঠে দাঁড়িয়েছি, গিয়ে প্রণাম করে, "শুভঙ্কর কই? শুভঙ্কর?" শুভঙ্করকে ডাকলাম। ডেকে বললাম, "শুভঙ্কর, তুমি তো বলোনি সাবিত্রীদি, লিলিদি এরা থাকবে আমার সঙ্গে। আমি এদের সঙ্গে শেয়ার করব?" বলল, "না, এখান থেকে বলে দেওয়া হয়েছিল, না।" আমি বললাম, "তুমি ওনাতে আমার কত আগের ওনারা, আর ওনাদের সঙ্গে শেয়ার করার আর কাউকে পেলে না?" ও বলল, "না, এখানে প্রোডিউসার, তারও নাম শুভঙ্কর।" হুম, হুম, হুম। বলল, "না, এটা অনামিকাদি ছাড়া এদের সঙ্গে দেওয়া যাবে না।" এই আমি গেলাম ইমোশনাল হয়ে। কারণ আমি একদিন গেছে, যেদিন সাবিত্রী চ্যাটার্জি, সুপ্রিয়া চৌধুরী, সুমিত্রা মুখার্জি ৩ জন একটা সোফাতে, তখনকারের দিনে কি হতো, ছবি রিলিজের পর হুম, হুম, একটা খাওয়া-দাওয়া, একটা হোটেলে একটা গেট টুগেদার হতো হুম, হুম, সবাইকে হুম। নিয়ে। তো আমি তাতে একটা ছোট রোল করেছি। আমি দূরে একটা চেয়ারে নিয়ে বসে আছি। আর সাবিত্রীদি, সুপ্রিয়া দেবী, সুমিত্রা মুখার্জি এখানে সোফাতে বসে আছে। এই মিডিয়ায় এখন মহিলারা এসছে, সব হুম, মেয়ে ভর্তি। তখনকারের দিনে কোনো মেয়েই ছিল ছিল না। না, সব ছেলে। এইবার আমাকে হাসিদি ডাকছে। আমাকে অনামিকা বলতো। তো খুব ভালোবাসতেন উনি। তো, "এই অনামিকা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, আমার কাছে আয়।" আব তো আমি বললাম, "না, না, ওনারা রয়েছেন।" মানে সুপ্রিয়া চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি, আমি ভয় পাচ্ছি। আমাকে বলল, "আয়, আমার কাছে এখানে বসবি।" এবার আমি গিয়ে ওনার পাশে বসেছি। একটু পরেই দুজন ক্যামেরা-ট্যামেরা নিয়ে এসে এরম করে, "দিদি ছবি নেব" বলেছে। বলে আমাকে বলছে, "এই, তুমি ওঠো তো, তুমি একটু সরে যাও।" তো বলতে আমি এরম করে তাকিয়েছি ওদের দিকে। আ সুমিত্রা মুখার্জি বলে উঠলেন, "থাক না, ও থাকলে কি হয়েছে? ও তো ভালো, ভালো কাজ করছে এখন।" ওরা বলল, "না দিদি, আপনাদের ৩ জনের ছবিটা নেব।" বলতে আমি বললাম, "না, না, আমি যাচ্ছি।" বলে আমি তাড়াতাড়ি উঠে গেলাম। মানে বুক ফেটে সেদিন কেঁদেছিলাম আমি, যে ওনাদের পাশে বসে আমি কোনোদিন ছবি তুলতে পারবো না। আর আজকে দেখো, তাদের সঙ্গে আমি শেয়ার করছি, এবং মানে এইটা ভালো টিআরপি পেয়েছে হুম। এবং ভীষণ ভালো হয়েছে। আমি ইচ্ছে করে ওই যে ছকের গুটিটা কোল থেকে খেলাটা ফেলে দেওয়ার, আমি তখন এত ইমোশনাল হয়ে গেছি, আমি ওটা জোরে দিলে আমারটাই আগে যেত। আমি শুধু ধাক্কা দিয়ে দিয়েছি। লিলিদি জোরে দিয়েছেন, লিলিদি পেলেন টাকাটা। লাস্টে আমি বললাম যে, "আমি হারিনি, আজ আমি জিতে গেলাম এখান থেকে।" কারণ যাদের পাশে বসে ছবি তোলার অধিকার আমি পাইনি একদিন, আজ তাদের সঙ্গে আমি এই খেলাটা শেয়ার করেছি। ৳1,00,000 নিয়ে কি হবে? একদম। সময় মানে সময়টা এটার জন্যই আমি হুম, এতখানি কথা বললাম যে, সময়, সময়। সময় তোমার আসবে। তোমার যদি কপালে থাকে তাহলে তুমি পাবেও। হুম। কিন্তু কপালে যদি না থাকে তাহলে সময় এলেও তুমি কিছু পাবে না। পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং সেটাই আমি সবাইকে বলি যে অনেকে বলে যে, "দিদি আমার তো আমি এত কিছু করি, এত খাটি।" সবাই তো খাটছে, অর্থের জন্যে খাটছে। আমার লাইফটাই এরকম কেন? হচ্ছে না কেন? সময়। সময় যতক্ষণ আসবে না, ওই বলে না যে সময় যখন ভালো থাকে তখন সোনা মাটি হয়ে যায়। আবার হ্যাঁ, হ্যাঁ। মাটিও সোনা হয়ে যায়। এই হ্যাঁ, সময়। সেটাই মানে ভাববার যে
মানে এক সময় এমন হয় যে আমাকে হঠাৎ গভর্নমেন্ট থেকে বলল যে একটা স্ট্যাম্প আপনার নামে ওটা বার করা হচ্ছে। ওটা আপনার ৩ জন, গানের জগতের একজন, অভিনয় জগতের একজন, আর নাটকের জগতের একজন। তো এই যারা প্রচণ্ড ছোটবেলা থেকে স্ট্রাগল করে বড় হয়েছে। আমি এরকম যার গান্ধীজি, নেতাজির স্ট্যাম্পে ছবি, সেখানে কিসের স্ট্যাম্পে আমার ছবি? আমি বুঝতেও পারিনি, না বুঝেই গেছি আনতে প্রাইজ। তো দেখে ওই বলি মেয়েদের হাউ, হাউ করে কেঁদেছিলাম। স্ট্যাম্প পেপার দেওয়া হয়েছে আমাকে অভিনয়ের জন্য ফিল্মে, আর ইন্দ্রাণী সেন হুম। গানের জন্য, আর নাটকের জন্য দেবশঙ্কর হালদার, যে ড্রামা, স্টেজ ড্রামা। ড্রামায় ১ নম্বর। এই আমাদের ৩ জনকে এটা দিল। আমি বললাম, আমার বাড়িতে যদি কখনো যাও, ওই মানে প্রাইজে ভর্তি, এমন অবস্থা। কিন্তু আমি এই প্রাইজটা আমি একটা পোস্ট কার্ডে ৳৫ স্ট্যাম্প স্ট্যাম্পটা দিয়ে আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি। সে পেয়েও গেছে ওটা। ভীষণ ভীষণ খুশি খুশি। হয়েছে। তো হ্যাঁ। আমি তাই বলছি, এই যে এত বছরের হুম। স্ট্রাগল জার্নি, শ্বশুরবাড়ি জিন্দাবাদে লোকে যাচ্ছে তাই বলছে, আরে এই চরিত্র হেমা মালিনী করেছে হিন্দিতে। হেমা দারুণ মালিনীর বই গ্ল্যামার 'শ্বশুরবাড়ি আর জিন্দাবাদ' তো মানে অনামিকা সাহার গ্ল্যামার। তোরা কি পাগল হয়ে গেছিস? স্বর্ণনাথ চক্রবর্তীকে আর আমরা বুম্বা বলি, ও প্রসেনজিৎকে। হুম। তখন হরদা বলছে, "কি করব দিদি, আমি বুঝতে পারছি না, সবাই বাধা দিচ্ছে।" কারণ এটা জামাই রাজা বলে অনিল কাপুর, মাধুরী দীক্ষিত আর হেমা মালিনী। কিন্তু ছবিটা ভালো চলেনি। তো সেইটাই শ্বশুরবাড়ি জিন্দাবাদ। জিন্দাবাদের শাশুড়ি। তো ওরা সিলেক্ট করেছে আমাকে। এইবার পুরো স্টুডিও পাড়ায় একটাই কথা, হরনাথের মাথা খারাপ হয়ে গেছে। হেমা মালিনীর রোল ও অনামিকাকে দিয়ে করাবে। বুম্বা আর হরদা, ভেঙ্কটেশ যে প্রডিউসার, ওরা ১ম ছবি ওইটা ওদের। ও সামনে দাঁড়িয়ে বলে দিল যে, "হ্যাঁ, হেমা মালিনী করেছে তাতে কি হয়েছে? সে ছবি তো চলেনি। অনামিকা সাহা কি করবে দেখা যাক না। অভিনয় দিয়ে কি করা যায়, সেটা আমার মনে হয় অনামিকা সাহা পারবে।" এটা বুম্বা আর হরদা বলেছিল। এবং যেদিন ওই ছবি প্রাচীতে মানে ভাঙচুর হচ্ছে পুরো, আমি কাঁদছি হাউমাউ করে। হরদা ফোন করলো, ল্যান্ডলাইনে ফোন। ফোন করে বলল, "দিদি তুমি গাড়িটা নিয়ে চলে এসো। প্রাচী সিনেমার পাশে দেখো ছোট একটা গলি, ওইখানে গাড়ির মধ্যে তুমি বসো। আর ড্রাইভারকে পাঠিয়ে দাও, আমি যাচ্ছি।" আমি দেখি বাসকে পেটাচ্ছে। ওই অ্যাসিস্ট্যান্টগুলো থাকে না? হুম, হুম, হুম। আগে বাড়িয়ে, আগে বাড়িয়ে, আগে বাড়িয়ে, আরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এরম করছে। হ্যাঁ। আমি তো গাড়ির মধ্যে বসে মনে মনে ভাবছি, ইস আমাকে কি নেবে? আমাকে নেবেন? আমাকে যদি না নেয় তাহলে তো হয়ে গেল। হলো এ ১০ মিনিট মতন ভিড় ঠেলে হরনাথ চক্রবর্তী এসে আমাকে জড়িয়ে ধরে বলল, "দিদি তোমার সেলে পয়সা পড়ছে।" দারুণ। সেই ছবি হিট তো করলই, এবং ভেঙ্কটেশ একজন প্রডিউসার হয়ে এই লাইনে এলো। আর সবথেকে বড় কথা, ২৫ বছর পর রিলিজ করালো হুম। ছবিটা। এবং রিলিজের দিনে বুম্বা, ঋতু, আমি ঋতুদি। আমাকে নিয়ে বসুশ্রীতে গেছিল। একটা টাইমে আমার মনে হলো বসুশ্রী ভেঙে পড়বে। আমরা ভিডিওটা দেখেছি যেটা উফ! তোমরা কি অবস্থা! ভাবা যায় না। এবং আমি কালীপুজোর সব ওপেনিং করতে গ্রামে, গ্রামে সেই যাচ্ছি, আর সব ওই "চোখ তুলে দেখো না অনেকে কে এসেছে। এসেছে।" ওই নাচছে মহিলারা পর্যন্ত। তখন আমার ড্রাইভার যে গাড়ি নিয়ে গেছিল, সে বলছে, "দিদি এটা কি আপনাকে? আমার তো কালো কাচ। আপনাকে দেখে এই গানটা গাইছে?" আমি বললাম, "না, এটা ওদেরই। ওরা আনন্দ করতে, করতে হুম। যাচ্ছে এই গান বাজিয়ে।" সেকেন্ড ২৫ বছর পরেও এত ক্রেজ এত মানুষের। ক্রেজ।
বাস্তুর এরকম কি কোনো এক্সপেরিয়েন্স আছে দিদি? যেমন তোমরা তো অনেক জায়গায় গেছো, হোটেলে থেকেছো বা এরকম কোনো সুপার ন্যাচারাল বা কিছু এরকম ফিলিং? বাস্তুটা আগেরকারের লোকেরা অত জানতও হুম, না, হুম, হুম। মানতও না। কিন্তু দুটোই খুবই সুন্দর। দুটোই দরকার আমাদের এখন। কারণ এখন ফ্ল্যাট বাড়ি হচ্ছে। তার কোন দিকে টয়লেট, কোন দিকে রান্নাঘর, কোন দিকে কি, এত ভাবনা চিন্তা করে তো আর তারা একদম, বাড়ি বানাচ্ছে একদম, না। একদম। আর ফ্ল্যাটই বিক্রি হচ্ছে বেশি। হুম, সেইখানে কোথায় কি করা যায়, বা এই যে তোমরা পড়াশোনা করে যেটা বলবে, ডেফিনিটলি তার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা নিয়ে যদি তারা ঠিক করে, তাহলে আমার মনে হয় ভালো হবে। একদম, একদম। যেমন বাস্তুর ক্ষেত্রেই মানে প্রচুর মানুষ আমি রিসার্চ করে দেখেছি যে উত্তর-পূর্ব দিকে মানে স্পেশালি উত্তর-পূর্ব দিকে যদি কেউ টয়লেট বা রান্নাঘর করে ফেলছে বা সিঁড়ি রয়েছে, তাদের কিন্তু ওই শরীর স্বাস্থ্যের ওপরে একটা যে সমস্যা, ঈশান কোণ, উত্তর-পূর্ব দিক, ওইখানটা যখন কোনো বাস্তুদোষ হচ্ছে, তখন কিন্তু ওই হেলথের ওপরে মেইনলি প্রবলেমটা হচ্ছে। এটা রিসার্চে এবং মানুষ বলছে যে হ্যাঁ, আমাদের কিন্তু ওই দিকেই রয়েছে। হুম। তখন কি হচ্ছে ওই যে গণনাটা মিলে গেল। মানে আমাদের রিসার্চ এবং তার প্রবলেম দুটো কিন্তু মিলে যাচ্ছে। তো তার মানে কোথাও না কোথাও কিন্তু সেই ব্যাপারটা কাজ করছে। হঠাৎ আ কত হবে? আজ থেকে ২০-২৫ বছর আগে হুম, একজন জ্যোতিষীর কাছে, আমি ডালহৌসির ওখানে, কি নাম ভুলে গেছি, হুম, হুম, গেছিলাম। উনি তখন বাস্তুর কথা বললেন, আমাদের বাড়ি। হুম, তো উনি বললেন যে, "আমি একটু দেখতে চাই।" হুম, তা আমি বললাম, "তাহলে আপনি কবে আসবেন বলুন, আমি গাড়ি পাঠিয়ে দেবো," এরকম। তো উনি এসে দেখে উনি ইয়ে করলেন যে, আ এমনি কিছু নেই, কারণ আমাদের সেই জমিদারি আমল থেকে সেই বাড়ি। হুম, তো হুম। সেই বাড়িকে তো আর ফ্ল্যাট বাড়ির মতন করা সম্ভব যাবে নয়, না। সম্ভব সে নয়। সেই যতটুকু করা সম্ভব ততটুকু উনি বলে, "এইখানে ওইটা রাখুন, হুম, এইখানে ওইটা রাখুন, চেঞ্জ করে দিন কিছু।" তো সেই থেকে আমি বাস্তু শব্দটা জানতে পারলাম যে এটা দরকার কিছু ক্ষেত্রে। হুম, 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 যেমন আ আমার অনেকগুলো না ওং লেখা, ওং, 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 সে প্রায় ১০ খানা। তা সেটা বলেছিল আমার বেডরুমের ওইখানে বাইরে ঝুলিয়ে দিতে। আচ্ছা, আচ্ছা। ছিল প্রায় ২-৩ বছর। হঠাৎ আরেকজন, আমি তখন ওই পাগলামো করে বেড়াতাম। তখন হুম, আমার মেয়ে আমেরিকায় পড়াশোনা করছে। আমি আ ছবি-টবি খুব একটা করতাম না। ওইসব করে বেড়াতাম। তখন আমাকে আ জ্যোতিষী বলল, "না, আপনি ওটা খুলে ফেলেন। হুম, আপনার বেডরুমের দরজায় ওটা রাখবেন হুম, না।" এবং সত্যিই কিন্তু খুব ভালো। উনি মারা গেছেন। হুম, মানে আমি খুব ওনার কাছে হুম, যেতাম বারাসাতে। তো হুম। উনি বলেছিলেন ওটা খুলে দিতে, এবং খুলে দিয়ে কিন্তু ভালো হলো। হ্যাঁ, এটা হয়। তুমি এটা বললে বলে খুলে দিয়ে যে ভালো, এটা রিসেন্টলি আমার একটা পোস্টও করা রয়েছে। একজন না রুবি পড়েছিলেন। এবার উনার জন্মছক অনুযায়ী মারক হচ্ছে রবি। মানে সবার তো সব রকম স্টোন চলবে না। তো উনাকে আমি ঠিক এই জিনিসটাই বলেছিলাম যে, "আপনি কিন্তু রুবিটা পড়বেন না, খুলে ফেলুন।" পূর্ব দিক রবির ডিরেকশন বাস্তুতে আর রবির জন্যে আমরা রুবিটা সাধারণত ইউজ করি চুনিটা। তো উনি খুলে ফেলার পরে কিন্তু ভালো রয়েছেন। হুম। তার আগে এত সমস্যা, জটিলতা বিজনেসে, তারপরে সাংসারিক প্রবলেম ছিল। তো ওই যে স্টোনটা পড়লেই যে ভালো হবে তা নয়, না, খুলে ফেললেও ভালো হতে পারে। হ্যাঁ, তুমি এটা বললে বলে আমার মনে হ্যাঁ। পড়ল। ঠিক সেম। ওটা খুলে ফেললে ভালো হলো, ঠিক উনারও তাই। এক্কেবারে সেম। তো এটা বুঝতে হবে যে কার কোনটা দরকার। দরকার না থাকলে তো সেটা লাগালে আরো নেগেটিভ হবে। না, সে যাবে তো উল্টোপাল্টা লোকের হুম, কাছে। সে ওইটাই। যেটা দরকার সেটাকে বলবে হুম, ফেলে দাও। একদম। এরকম বহু লোক বহু আছে। লোক আছে একদম। মানে এরকমও আমি জানি যে কিছু আর বাকি নেই। সব তার হয়ে গেছে। আমি বললাম, "এত কিছু করবেন না। আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। নিজেকে ক্লিয়ার থাকতে হবে। তবেই কিন্তু একদম, বিশ্বাসও রাখতে একদম। হবে।" বিশ্বাসটা হুম। দরকার। আমি ওই তো জ্যোতিষীর হ্যাঁ, কাছে হ্যাঁ, গেলাম, হ্যাঁ, সে হ্যাঁ। বলেছে বলে লাগিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, লাগালাম। একদম। না, একদম না। টেকে
ঠিক ঠাকুরকে যেমন আমরা ডোবক একদম, করে একদম। বেরোই, আমরা আমাদের এগুলোকে আমি এই যেমন মাসে একবার করে শোধন শোধন করাই। করো। হ্যাঁ। কারণ আমার বিভিন্ন রকম সেই মেকআপ তো, হচ্ছে, সেই বিভিন্ন তো। রকম জায়গায় যাচ্ছ যাচ্ছি। একদম। এই তো এই এনার্জাইজ করা যেটাকে আমরা বলি শোধন হ্যাঁ, করা। হ্যাঁ। এটা একটা অঙ্ক। অঙ্কটাকে শেখো। শিখলে নিজের ভালো হবে এবং প্রয়োজনে তুমি অন্যের ভালো করতে পারবে। এখন আমি জানি না এই নিউ জেনারেশন কতটা হুম, কি মানবে। কিন্তু কিছু, কিছু লোক এখনো আছে কিন্তু যে জ্যোতিষশাস্ত্রকে তারা মানে, হুম, বিশ্বাস হুম, করে। হুম, আর এটা এত বেশি গজিয়ে যাচ্ছে হুম। যার জন্য গন্ডগোল হয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। যাচ্ছে। তবে তার জন্য চিন্তা করো না। দেখো আমার যেটা বিশ্বাস হুম, যে তুমি যদি সঠিক পথে থেকে তুমি তো একটা লোকের উপকার একদম করছো। তাই। তুমি তো অপকার করছো না। একদম, তো তুমি যখন উপকার করছো, ওই যে ওপরে যিনি বসে আছেন তিনি দেখছেন এই ভালো একদম। করছে। কাজে অটোমেটিক্যালি তোমার হুম, ভালো হুম। হবে। সাড়ে সাথীর টাইমে আমি দেখেছি যে অনেকে চাকরিও পায়, অনেকের ভালো হয়। আবার অনেকে খুব ট্রাবল করে যেটা তুমিও বললে। প্রচুর লাইফে অনেকেরই শনি সাড়ে সাথী কিন্তু খুব টাফও যায়। আবার বলে যে অনেকে না আমার তো খুব ভালো গেছে। তো এইটা তো একটা শনিদেবের অবস্থান অবশ্যই জন্মছকের ওপরে ডিপেন্ড করছে। হুম। তো তুমি যদি শনিদেবকে নিয়ে একটু কিছু বলো, কেন কি খুব মানুষের একটা ভয়। শনিদেবকে সত্যিই ভয় লাগে। আমিও ভীষণ ভয় একদম, পেতাম একদম। ওনাকে। প্রচণ্ড ভয় পেতাম, এখনো ভয় পাই। হুম, হুম, তবে আমার মনে হয় ভয় পাওয়ার কিচ্ছু নেই। হুম, সৎ পথে থাকো, হুম, সৎ কাজ করো, নিজের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবার জন্য খাটো, পরিশ্রম করো হুম, এবং সেটা যেন উদ্দেশ্যটা থাকে সৎ। হুম, কাউকে ঠকিয়ে নয়, হুম। কাউকে মিথ্যে কথা বলে নয়। উনার দৃষ্টি এমনই যে কেউ তার থেকে বাদ পড়বে না। একদম। ধরা পড়বে হুম, দৃষ্টি। তো সেই দৃষ্টি তার সেই দৃষ্টি যাতে আমার ভালো হয়, আমি সেই ভেবেই কিন্তু এগোবো। ওনাকে ভয় পেয়ে লাভ নেই। ভয় নিজেকে পাও। একদম। যে আমি যদি এই খারাপ কাজটা করি, এটা তুমি সকলে সারা পৃথিবীর কেউ জানলো না। কিন্তু ওই উনি বলে না শনির দৃষ্টি, উনি কিন্তু ওই দৃষ্টি থেকে তুমি পার পাবে না। উনি ধরা পড়বে এবং কর্মফলদাতা ওনাকে বলা একদম, হয় যে এই যে আজকে কর্ম করছি, আজকে আমি এখানে এসেছি, এটা কিন্তু ওনার। একদম। নাহলে আমার আসার কথা নয়। হুম, আমি এইরকম ইন্টারভিউ আমার জীবনে দিইনি। আমি বলব অন্য জায়গায় ইন্টারভিউয়ে একদম। যে এটা তো আমার আসার কথা হুম, নয়। কাজেই আমি যে এই যে এটাকে ভালোবাসি, এটাকে নিয়ে চর্চা চর্চা করো। করছি, এটাকে নিয়ে এইটা আমাকে পুশ করলেন উনি। হুম। তোমার কাছে নিয়ে এলেন। আমরা শনিদেবকে বলি যেটা তুমিও বললে কর্মফলদাতা এবং ন্যায়, নীতি, নিষ্ঠা হ্যাঁ, এই ৩ টে হ্যাঁ, ওনাকে বলা হয়। হ্যাঁ, তো যে নীতিবাদী এবং ন্যায়ের পথে যে যাবে একদম, একদম। তাকে কিন্তু শনিদেব অবশ্যই ভরে, ভরে হুম, দেবে। হুম, হ্যাঁ, কিন্তু শনি ঠাকুর কি মানে শনি তো রবিপুত্র এবং শনি হচ্ছে ছায়াপুত্র বলা হয়। তো শনিদেবের যে গতিটা সেটা খুব স্লো, স্লো। ডিলে করায়, কাজটাকে হতে দেয় না। কিন্তু এমন নয় যে দেবে না। আস্তে, আস্তে দেবে, কিন্তু দেবে অবশ্যই। তো সেইটা ধৈর্যটা রাখতে হবে আর সঠিক পথে এগোতে হবে। আমি হুম, ১৭ বছর বয়সে হুম, অভিনয় হুম, জগতে গেলাম। তো আবার ব্যাড লাক আমি উত্তম কুমারকে পেলাম না। তো উনার সম্পর্কে দেখেছি ওনাকে। উনি মারা গেছেন শ্মশানেও গিয়ে বসে দেখেছি। কিন্তু অভিনয়টা আমার করা হলো না। যাই হোক, তো উনার কথাতে আমি শুনেছি, উনাকে যা দিয়েছেন সব কিন্তু শনি হুম, মহারাজ। কেন ওনার একটা টাইমে উত্তম কুমার আ আ ও তখন উনার নাম ছিল অরুণ কুমার। তো উনি একটা অফিসে চাকরি করতেন। সেখান থেকে উনি হিরো হবার জন্য স্টুডিও যান। তো ২-৩ খানা ছবি, ২-৩ খানা ছবি ফ্লপ। এবারে ঢুকলেই বলে এইটারে কে ঢুকতে দিছে রে? বাঙাল সেই ডিরেক্টর। তো এর বার করো। এ কি হিরো হবে? কথা বলতে পারে না কিছু না। এইরকম করে হ্যাটা হয়েছে। হুম, তখন উনার প্রেম
ওনার স্ত্রী গৌরী দেবীর সঙ্গে। এই গৌরী দেবী কিন্তু সমানে ওনাকে বলে হুম। গেছে যে, "তুমি হাল ছেড়ো না, হুম। তুমি হাল ছেড়ো না, তুমি চাকরিটা ছেড়ে দাও।" বলে, "তাহলে কি করে চলবে সংসার?" বলল, আম আ আমি আমি সাহায্য করব। হুম। তুমি চেষ্টা করো। যেখানে, যেখানে যাওয়ার দরকার সেখানে যাও। আর নামটাকে বদলে দাও।" এই উত্তম কুমার নাম তো গৌরী দেবীর দেওয়া। ওকে, এবং বুঝেছি। গৌরী দেবীর মানে আমি সুব্রতা হুম, চ্যাটার্জি ওনার তরুণ কুমারের স্ত্রীর কাছ শ্রী। থেকে হুম, হুম, হুম। শুনেছি। গৌরী দেবীই কিন্তু উত্তম কুমার নামটা দেন এবং গৌরী দেবীই বলেছিলেন যে, "শনি মহারাজের এই তুমি নাম বদলাও আর কামটাকে তুমি সৎ পথে নিয়ে চলো। তোমাকে মেরে তাড়িয়ে দিক, আবার তুমি হুম, গিয়ে দাঁড়িয়ে থাকবে। আবার যাবে। কতবার হুম। তোমাকে তাড়াবে?" এবার ওই টাইমে যদি উনি না করতেন, হ্যাঁ, তাহলে আজ আমরা উত্তম কুমারকে উত্তর পেতামই না পেতামই একদম। না। ওই পেশেন্স ধরে রাখতে হবে। কাজেই এইটা আমি এইগুলো হুম, শুনেছি তো, যার জন্য আমার অ মানে ইন্টারেস্টটা যে ইনারা কি মানে আমরা তো এনাদের ওপরেই বেঁচে আছি। একদম। আমরা তো ঈশ্বর কোথায় আমি হুম, জানি না। হুম। শ্রীকৃষ্ণ একদম, তিনি কোথায়? একদম। রাম তিনি কোথায়? আমরা জানি না। কিন্তু আমরা এই যে গ্রহ নক্ষত্রগুলো আমরা জানি হুম, যে কার দ্বারাই কিভাবে চলছে। হুম। খুব ভালো। ভীষণভাবে থ্যাংক ইউ বলব। তুমি এগিয়ে যাও। একদম সুন্দরভাবে এগিয়ে যাও। আ মানে আমার জীবনে ১ম ৪৫ বছর অভিনয় জগতে থেকে আজকে তুমি একটি মেয়ে, মহিলাও বলব না। উম একদম। তুমি এত সুন্দর জিনিস নিয়ে এগোচ্ছ এবং আশা করি সবাই ঘাবড়ে যাবে যে বিন্দুবাসী নেগেটিভ রোল করে ঝগড়ুটের রোল করে গিয়ে এখন জ্যোতিষশাস্ত্র করছে। তো এইটা পাবলিসিটি হলে তোমার কাছে কিন্তু অনেকে আসবে। এবং আমি চাই আসুক এবং দেখুক যে হ্যাঁ, মেয়েরাও পারে। মেয়েরা পিছিয়ে নেই। একদম, একদম দিদি। তুমি আশীর্বাদ করো, এটাই আমি বলব এবং নিশ্চয়ই। আমি আশীর্বাদ সত্যি না করলে আমি আসতাম না। একদম, একদম। তো ১ম এও মুড অফ করে বসেছিলাম যে কি দরকার? কি আমি বুঝতেই পারছি না যে আমি কি করব জ্যোতিষীর ওখানে গিয়ে। কিন্তু ভালো লাগলো। কারণ এটা মধ্যে আমার ইন্টারেস্টটা আছে। আমি এইগুলো নিয়ে একদিন খুব চর্চা করতাম। আমার মেয়ে কত বকতো আমাকে এগুলো। "এখনো করো তুমি?" আমি "এখন অত করি না। ওই দেখি তো কে কি বলছে একটু এরম শুনি ইয়ে থাকলে।" এবং আমাকে বলেছিল যে, আমার ৬০ বছর বয়সের পর আমার জীবনে আমি যা, যা চেয়েছি সব নাকি পাবো। আমার রাশি কিন্তু বৃশ্চিক। বৃশ্চিক। ওইজন্যই বৃশ্চিক অত রাশিরা না চোখের হ্যাঁ, জল ফেলেছে। বৃশ্চিক রাশিরা আ খুব ডিপ অ্যানালিসিস করতে পছন্দ করে। মানে ওই ওপর না, ব্যাপারটা বৃশ্চিক রাশিদের থাকে না। কেন সেই কি জন্যই আমাদের কষ্টটা বেশি একদম। পায়। এবং অষ্টম ঘর তো কালপুরুষ কুণ্ডলিতে আমাদের অষ্টম ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশির, হুম, মঙ্গল দ্বারা চালিত একটি রাশি। ওইজন্য একটা জলরাশির মধ্যে পড়ে। ওই কষ্ট ইমোশনাল ব্যাপারটা থাকে তাদের মধ্যে। প্রচণ্ড কষ্ট পায় এবং বলে যে, যদি ঠিক রাস্তায় তুমি চলো, ঠিক পথে, তাহলে সেই আবার শনিরাজ বলছি, শনি হুম, মহারাজ, হুম, তিনি নাকি সব দিয়ে যান। তো আমি ওই বলি মন্দিরে যাই, শনিবারে নিরামিষ খাই বহু বছর ধরে। আমার মেয়ে হয়েছে সেই এই একটা গ্যাপ গেছিল, তারপর থেকে আবার যে শুরু করেছি সে। তো ওটা করি। আমিও ওনাকে বসে, বসে বলি যে, "দেখি তুমি কতদিন আমাকে এই ছবিটা করতে গিয়ে সবাই লাস্ট ডে যেদিন শুটিং শেষ হয়ে গেল, ডিরেক্টর বলল, 'আজকে আমাদের ১.৫ মাসের পরিশ্রম আ আজকে সমাপ্ত হলো। তো এটা আমাদের খুব আনন্দ করে আমরা ছবিটা করেছি।' এই বলে হাততালি-টাততালি উঠল। তখন বলল, "না, আরেকটা কথা না বললেই নয়। যিনি আমাদের এখানে সবথেকে সিনিয়র সেই দিদি আমাদের থেকেও বেশি
পরিশ্রম করেছেন এবং কোনো সময় তার হাসি মুখ ছাড়া আমরা দেখিনি। তার জন্য একটা জোরে হাততালি এবং সব এসে জড়িয়ে, জড়িয়ে ধরে কাঁদছে। তো এই যে হুম। এইগুলো আমাদের সময়ে ছিল। এখন এগুলো সেই নেই। আন্তরিকতা ব্যাপারটা। আন্তরিকতা। তো এই যে বৃশ্চিক রাশি তো মরে এইজন্য মানে হুম, ভালোবেসে ফেলি। ভালোবেসে ফেলে। ভালোবেসে ফেলি, সে কিন্তু কোনো মূল্য দেবে না ভালোবাসার। ওই ইন রিটার্ন অনেকের ভাগ্যে এটা থাকে জন্মছকে, করে যাও। কিন্তু ওই আর কি হ্যাঁ, রিটার্নে যে সম্মান বা প্রাপ্তি বা এই হ্যাঁ। ব্যাপারটা। তো আমি ওই শনি মহারাজের শুনতাম যে উনি মানে দেন। আমরা বাংলাদেশে ছিলাম। আমার বাবা এত বড় শনি সব প্রত্যেক শনিবারে আসতো। পুজো হতো। খেজুরের রস এখনো সেই মনে পড়ে। তাই দিয়ে সিন্নি বানানো হতো। তো শনি মহারাজের দোষে আমাদের সমস্ত বাংলাদেশ যখন হলো হুম, হুম। 74 এ 74 এ। সব ছেড়ে চলে আসলাম এখানে। এই যে বাড়ি-ঘর ছাড়া বলে না সব এই শনির দশায় আমার হতে ওইসব হতেও হয়নি। হুম। বড়, বড় কাজ ফাইনাল আমি। ওমা! তারপরে বলল, "না রে না। অনামিকা, তোর এই রোলটা হচ্ছে না।" এরকম হয়েছে। হতে এই ২০০০ সাল থেকে হুম। আবার চেঞ্জটা। তখন তোমার কি দশা চলছিল দিদি? ২০০০ সালে মানে তুমি কি সেটা স্টাডি করেছিলে যে আমার আগে কেন হয়নি? ২০০০ সাল থেকে কেন আমার ও হলো? ওইটা আমি তখন আর হুম, মেতে গেছি এর মধ্যে। হুম, তখন হুম। জ্যোতিষটা মাথায় নেই। মাথায় নেই। যখন মানে খুব কেঁদে, কেঁদে ঠাকুরের কাছে চাইতাম যে শ্বশুরবাড়ি জিন্দাবাদটা যেন হিট করে, লোক পাবলিক যেন আমাকে নেয়। এইটা যখন হলো তাহলে তখন তখন আমি হ্যাঁ, যে কেন হলো? হ্যাঁ। তখন আমি ওই জ্যোতিষী পেলাম, ওই ডিরেক্টর যে সে আমাকে জ্যোতিষীর কাছে নিয়ে গেল। তিনি বললেন যে, "আপনার ফাঁড়া কেটে গেছে। হুম। এইবার আপনার নাম কোথায় যাবে আমি জানি না। কিন্তু ২০২৫ এর পর আপনি শুধু আপনার ইয়েটা দেখবেন।" এটা কিন্তু উনি মারা বলেছিলেন। গেছেন, বলে গেছেন। এবার সত্যিই তাই। এই হুম, ভানুপ্রিয়া ভূতের হোটেল, হুম। আমার জীবনে আমি এরকম ছবি বাংলায় দেখিনি। এবং আমি নেগেটিভ চরিত্র বেশি করেছি। হ্যাঁ, হ্যাঁ। যার জন্য আমাকে সব ভিলেন বলে আরকি। কি খলনায়িকা। তো অ সেখানে একটা ছবির মধ্যে একটা ভূত, যে ভূতটা আ নাহ, দর্শককে বলব না। দর্শককে দেখে বলতে একদম, হবে একদম। কিরকম হয়েছে। অবশ্যই, অবশ্যই। আমরা সবাই যাব, দেখব এবং দর্শকরাও সবাই দেখবে। হ্যাঁ, এবং আপনার আমি নতুন একদম দর্শককে বলব, আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলব যে, সুপর্ণা, একদম। সুপর্ণার এই জ্যোতিষশাস্ত্রকে নিয়ে ওর যে চর্চা, ওর যে মনোভাব, ওর তো কোনো দায় নেই। ও ভালোবাসে বলেই তো শিখেছে, শিখছে এবং ও কি চাইছে? আপনাদের ভালো করার জন্য। আপনাদের ভালো হলে কিন্তু ওর ভালো লাগবে যে ওর শিক্ষাটা ওর কাজে লেগেছে। সেই জন্য আমাকে যারা ভালোবাসেন তাদেরকে বলব যে ওর এই চ্যানেল দেখবেন এবং ও যেটা বলে সেটা যদি মেনে চলেন, আমার আমার মনে হয় ভালোই হবে। সেটা অবশ্যই মাথায় রাখবেন। তুমি নজর দোষে বিশ্বাস করো? মানে অনেকে আমাকে এটা জিজ্ঞেস করে। তুমি যদি বলো তারা এটাকে গুরুত্ব দেবে। কেন কি আমি বললে অনেক সময় হয় কি বলছে? যেটা সাধারণ মানুষ হয়তো কারুর কাছে গেছে, একটা হয়তো ভুল গাইডেন্স পেয়েছে। তো তুমি যদি একটু বলো যে নজর দোষকে তুমি কিভাবে দেখো? নজর দোষ কিন্তু সাংঘাতিক। এটাকে আমার মনে হয় প্রত্যেককে এটা মেনে চলা উচিত। নজর এত খারাপ হয়, আবার নজর ভালোও হয় কিন্তু সেটা রেয়ার। হুম, কিন্তু খারাপটাই বেশি হুম, হয়। হুম, আমারই জীবনে হয়েছে। ঘাত প্রতিঘাতে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে জীবনে। নজর যে কতখানি খারাপ এটা আমার মুখে বলা ঠিক হবে না। যেটা সুপর্ণা বলছে, আপনারা তার প্রতিকার ও যেভাবে বলে দেবে এবং এটাকে মনে প্রাণে বিশ্বাস করুন।
কেন? একটা ছোট্ট উদাহরণ দিই। যখন বাচ্চা হয় ছোট্ট, হুম, সেই বাচ্চাটার কাজল পরায়। পরিয়ে তার একটা এখানে একটা ছোট্ট একটা কাজলের টিপ দিয়ে দেয়। তো ছোটবেলা থেকে আমরা জিজ্ঞেস করতাম, "ওখানে কেন টিপ দাও?" বলে, "যাতে নজর না লাগে বাচ্চার।" হ্যাঁ, কেন? এটা কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই জন্যই বলছি, সে কারণটা সুপর্ণা বলবে। ওটা আমার মনে হয় এইসবগুলো, এই যে খুঁটিনাটি ছোটখাটো আমরা যে সব ছেড়ে আমরা নতুনের দিকে এগোচ্ছি। ডেফিনেটলি হুম, হুম, নতুনের দিকে এগোনো উচিত। কিন্তু এগোচ্ছি বলে কি হচ্ছে, পেছনের যে ভালোগুলো সেগুলোও কিন্তু আমরা ফেলে যাচ্ছি। এগোতে তো হবে, কিন্তু ভালোগুলো নিয়ে এগোবো। আপনারা এটা ভাববেন না যে আজকে সব ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে, হড়হড় করে ইংরেজি বলছে, বিদেশে চলে যাচ্ছে, এ যাচ্ছে, তারা এইসব কিছু মানছে না, হুম, এ হচ্ছে না। কিন্তু না, তার মধ্যেও এই যে আমাদের ঠাকুমা দিদিমারা যেই জিনিসগুলো দিয়েছেন, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। না হলে মহাভারত, গীতা আমাদের একদম। বাঙালির এইসব থাকতো না। আজও কিন্তু আমরা সেই পথে চলছি। কিন্তু জেনারেশন হুম, বলে যে হনুমান, বজরংবলী হনুমানজি, উনি তো ৪ টে যুগ উনিই একমাত্র বেঁচে আছেন। আর কোনো হুম, দেবদেবী নেই। হুম, তো এইবার কিন্তু ওনার কলিতে উনি শেষ। তো কাজেই কি হচ্ছে, অনেক কিছু আমাদের হুম, কিন্তু সেই সত্য, ত্রেতা, দাপর, কলি, আমাদের কিন্তু সেইগুলোর মধ্যেই আমরা আছি। এখনো কলিযুগ শেষ হয়নি এবং কলিযুগ শেষ হয়ে আমরা সত্যতে পা দিইনি। এবং সেটা কত বছর পরে হয়তো হবে। কিন্তু এগুলো কখনোই মানে ভাববেন যে, "বাবা এ কি বলছে? নজর-ফজর এসব আবার হয় নাকি?" আর তারপরে জানো তো অনেকে বলে যে মানে আমার কাছে এই পডকাস্টেই অনেকে বলেছে যে আমি একটা জিনিস পোস্ট করেছি, সেই কাজটা আমার হয়নি। রেডি যেমন তুমি বললে না সাইন করা কাজ হয়নি। হয়। ওই যে বলে দিয়েছে বা কোনোভাবে ওই যে একটা বাধা এসছে। এরকম প্রচুর মানুষ এটা বলেছে যেন আমাকে। একেকজন মানুষের মধ্যে না একটা নেগেটিভিটি হুম, কাজ করে। হুম, হুম, তার রিফ্লেকশন এ হুম, ওইটা হয়। হ্যাঁ, একদম। তুমি দেখবে, তুমি এমনি একদম। তোমার পার্সোনাল হ্যাঁ, লাইফেই হ্যাঁ, দেখবে হ্যাঁ। যে কোনো লোকের সঙ্গে কথা বললে হুম, বা হুম, তার সঙ্গে কোনো আলোচনা করলে কি কিছু করলে হুম, হুম, তোমার হুম। মনটাও ভালো লাগলো। আর লোকটা চলে যাবার পর মনে হলো, বাহ! বেশ ভালো হ্যাঁ, তো। হ্যাঁ, কিন্তু কোনো লোক হ্যাঁ, আছে হ্যাঁ, দেখবে যার সঙ্গে কথা বললে খানিকক্ষণ পরে মনে হয়, "ধুর হ্যাঁ। এই কেমন যেন।" হুম, হুম, ওই পার্সন এর মধ্যে ওই হুম, নেগেটিভিটি আছে। নেগেটিভিটি আছে এবং একদম। সে যদি তোমার দিকে তাকায়, হুম, "ওহ! হুম, সুপর্ণা এই হুম, করছে। এত এবার তো খুব নাম হয়ে যাবে, এবার হয়ে যাবে।" তার ভেতরে ওইটা কাজ করছে। হুম, কিন্তু সেটা তোমার উপরে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে। হুম। এটা আমি শুনেছি মানে মানুষ বলেছে আমাকে। তো এইটা কিন্তু হয়, হয় না যে তা না। অনেকে বিশ্বাস করে না। না, কিন্তু না যার হয়। হয় সেই বোঝে। হুম, আবার নিজের দেখা। এই যে টুকটাক আজকাল কি হুম, সব হুম, হয়েছে। হুম, হুম। এই তারাপীঠ গেছিলাম। তারাপীঠে মানে এই ভর্তি হয়ে ভর্তি। গেছে জ্যোতিষীরা। এইসব হাজারে, হাজারে টাকা নিচ্ছে। হুম, আর হুম, এর হুম। তুক করছে, ওর তাক করছে, ওর খারাপ করছে, ওর ভালো করছে। এই একদম সেইগুলোই মানে বিশ্বাস আমার কাছে করছি। অনেকে মেসেজ করে বলে, "দিদি তুমি বশীকরণ করো?" আমি বললাম, "না, হ্যাঁ, আমি এগুলো করি না। না। আমি এগুলো শিখিনি। আপনি যে আমার কাছে এসছেন ক্ষমা করবেন। আমি পারব না।" আমি হ্যাঁ, একদম অন এয়ার বলছি মানে একদম হ্যাঁ। বলছি, "আমি বশীকরণ করি না।" এবং যে করে তারও কিন্তু খুব একটা না! ভালো হয় না। লাস্ট জীবনটা কিন্তু খুব টাফ হয়। খুব। যে কাজ নিচ্ছে, করাচ্ছে এখন হয়তো মনে হচ্ছে যে খুব ভালো করছে, খুব খারাপ কাজ এগুলো। তুমি বললে বলে ওই তারাপীঠের গল্পটা একদম, খুব একদম। হয়, খুব হয় একদম। সব আমার জীবন দিয়ে আমি অনেক কিছু দেখেছি, শিখেছি এবং যার জন্য আমার এই জ্যোতিষশাস্ত্রর হুম, ওপরে হুম, হুম, আমার একটা অন্যরকম সহানুভূতি আছে। কারণ আমি তখন ১ম দিকে মনে হতো, ধুর খালি উল্টোপাল্টা বলে, এই বলে, তাই বলে। আমার কিছু হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি পাঠ করতে পারব না। ওই বইতেও অত ঐরকম চরিত্র আমি কি পারব ফোটাতে? ঐরকম কঠিন চরিত্র পারব না।
আশ্চর্য! ঈশ্বরে বিশ্বাস এবং তোমার যদি ইচ্ছে থাকে, হুম, তুমি যদি চাও যে হ্যাঁ, আমি নিজের চেষ্টা দিয়ে হুম, যেমন বাবা-মা খুশি হবেন আমি ভালো হলে, সন্তান ভালো হলে, তেমনি ঈশ্বর খুশি হবেন যে এই সন্তানটা পড়াশোনা করে, কর্ম করে শনি মহারাজ একদম। যিনি পছন্দ করেন এইগুলো। অনেকে ভাবে যে পাথর পড়ে শুয়ে থাকবো। তাহলে আমার সবকিছু হয়ে যাবে। কোনোদিনও হবে না। খাটতে হবে। খাটতে আবার এটাও সত্য যে ২৪ ঘন্টা খাটলেই যে বেশি ইনকাম করতে না, পারবে তাও কিন্তু নয়। ভাগ্যে থাকতে হবে। তো এই ভাগ্য আর কর্ম দুটো যখন মিলবে তখনই কিন্তু ওই একটা রেজাল্ট যেটা মানুষ সবাই চায়। দুটোই রেজাল্ট পায় কিন্তু। পায় একদম। পায়, দেরি হলেও দেরি পায়। হলেও পায় একদম। আমার জীবনে দেখা ওরকম একজন গ্রামের বুড়ি মানুষ, কেউ তাকে দেখে না, ছেলেপুলে ছিল না। তখন ওই বাজা বলতো, বাজা ঠাকুমা আমরা বলতাম। ওমা! আমরা কলকাতায় চলে এলাম ওইসব বাংলাদেশ টেস হয়ে, হয়ে। তার কিছুদিন পরে খবর পেলাম যে ওই বাজার ঠাকুমা আ কলকাতায় এসছে। এইবার আচ্ছা। আমার মা তো একদম কান্নাকাটি জুড়ে দিল। বলল যে আমার দাদাকে বলল যে, "যেভাবে ও খবর নে তুই, আমি দেখা করব। দরকার হলে আমাদের কাছে দিয়ে আসব।" মানে তার কথা আমি গল্প শুনেছি যে বহু কষ্ট করেছে, মার খেয়েছে, স্বামী নাকি মারতো, এরকম ছিল। সে আমার দাদা তাকে খুঁজে বার করলো এবং দেখা গেল যে কলকাতায় বেলেঘাটা আলো ছায়া হুম, সিনেমা হুম, হল, হুম, হুম। ওইখানে ২ খানা বাড়ি ওই বুড়ির নামে রয়ে গেছে। মানে ওর স্বামী হুম, করেছিল। কিন্তু আচ্ছা। ওকে আসতে দিত না এই গ্রাম থেকে। ও ও কলকাতায় এসে ওর বর থাকতো। এরকম একটা কি আমিও তো হ্যাঁ, খুব ছোট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা কি দেখেছি আমার মা বলল, "এই দেখ লাস্ট তাকে কি যত্ন এবং তার শ্রাদ্ধ হয়েছে, আমি আজও পর্যন্ত ওরকম শ্রাদ্ধ দেখিনি।" মানে কি ছিল? কি খেতে পেত না। হ্যাঁ। পান্তা ভাত আমার মা পান্তা ভাত আর কি একটা বড়া, বড়া ভেজে আমরা দেখেছি হুম, ছোটবেলায়। "ও মা কোথায় যাচ্ছ?" বলে, "ও তুই বাজা কাকিকে দিয়ে আসি।" বাজা কাকি বলত। আমরা বাজা ঠাম্মি বলতাম। ওই খেত। আর সেই মানুষের ২ খানা বাড়ি তার তো তখন তার হুম, বর হুম। নেই। সেই তো। পাওয়া গেল যে ওইটা পাওয়া গেল, ওই বাংলাদেশ হলো না? হ্যাঁ, ওইখানে হ্যাঁ। ভাগ হলো। তারপরে আবার এখানে কি সব হলো, এখানে হুম। বাড়ি পেয়ে গেল। সেই বাদবাকি টাকা পয়সা কে কি করলো আর তারপর জানি না। কাজেই এটা কিন্তু রিটার্ন হয়। হয়, একদম। হয়। হয়তো যদি বলবে যে ওই সময় আর রিটার্ন হয়ে আর হ্যাঁ, কি একদম। হলো? ওটা তো কিন্তু সব সেটাই কর্মফল। একদম। কর্মে তোমার ছিল। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে এবং আমাদের সাথে এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্যে। তোমার থেকে আমরা অনেক কিছু শিখলাম এবং খুব তুমি ভালো যে আজকে লাগলো এসছো, আমার। আমি সত্যি, সত্যি মানে তোমাকে তো সবসময় আমরা টিভির পর্দায় দেখেছি এবং তোমার প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর এবং এত মেমোরেবল মানে যেটা বললাম রিমোট ঘোরানো যায় না। যখন ওই বইগুলো হয় তখন সত্যি থ্যাংক ইউ সো মাচ আমার বড় এই হও, পডকাস্ট অনেক বড় হও। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যে হ্যাঁ, আমি যেন দেখে যেতে পারি যে একজন সুপর্ণা বলে জ্যোতিষী এসছে। দর্শকদের আমি বলি যে ডেফিনিটলি জ্যোতিষশাস্ত্র থেকে ফল পাওয়া যায়। এটা সবাই জানে। তবে জ্যোতিষী কে, কার কাছে যাবেন সেটা বিচার কিন্তু আপনাকে করে যেতে হবে। হুম, দেখবেন শুধু নাম কামানোর জন্য বা হুম, পয়সা করার জন্য জ্যোতিষশাস্ত্র করা না। জ্যোতিষশাস্ত্রটাকে অন্তর থেকে ভালোবাসা। যে অন্তর থেকে ভালোবেসে অন্যের উপকার করছে সেইরকম আপনারা বুঝতে পারবেন। হুম। আপনার কথা শুনলেই বুঝতে পারবেন। তো আশা করি এই সুপর্ণা ও অনেক বড় হোক।
আমি হয়তো একদিন এসে বলব, সুপর্ণা এই শেষ বয়সটা এরকম হচ্ছে। এবার আপনারাও আসুন। ও বাস্তুটা ভীষণ দরকার এবং জ্যোতিষশাস্ত্র তো আছেই। সেই জন্য আমার যতটুকু বিদ্যে বুদ্ধি আমি বললাম যে, আপনারা ভুল পথে যাবেন না। ভুল লোকের প্ররোচনায় পড়বেন না। আপনারা জায়গা বুঝে বিচার করে জন্মছক নিয়ে, বাস্তুদোষ নিয়ে আপনারা ঠিক করুন যে কার কাছে গেলে আমাদের ভালো হবে। থ্যাংক ইউ সুপর্ণা। থ্যাংক ইউ ভালো দিদি। থেকো, থ্যাংক বড় ইউ। হও। আজকে আমরা অনামিকাদির সাথে অনেক, অনেক, অনেক কথা বললাম এবং অনেক কিছু জানতে পারলাম। তার এত বছরের একটা এক্সপেরিয়েন্স, তার কেরিয়ার এবং তার কেরিয়ারে এত চেঞ্জেস ২০০০ সালের আগে শনির দশাতে তার যে ডেভেলপমেন্ট ছিল না, তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতন এমন একটি মুভি যেটা শনির দশার পরে হয়েছে, তিনি এখন কিন্তু রিলেট করতে পারেন যে কোন দশাতে গ্রহ চেঞ্জ হলে কীরকম চেঞ্জেস তিনি কিন্তু নিজের লাইফে দেখতে পেয়েছেন এবং সত্যিই তিনি কিন্তু গ্রহ নক্ষত্র ট্রানজিটে বিশ্বাস করেন এবং তার একটি কথা যেটা আমরা অবশ্যই পুরো পডকাস্টে শুনলাম সেটা হচ্ছে কর্ম করে যেতে হবে, ভাগ্য তো অবশ্যই রয়েছে এবং সঠিক গাইডেন্স, অ্যাস্ট্রোলজি একটি অঙ্ক, একটি ক্যালকুলেশন, এটাকে সঠিকভাবে জেনে নেওয়াটা সত্যিই খুব দরকার। আপনারা এরকমই আরও পডকাস্টের জন্য অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমার সুপর্ণা পাল যাদব চ্যানেলে। আমি একজন অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট এবং নিউমারোলজিস্ট। আপনাদের কেমন লাগলো আজকের পডকাস্টটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনার কি রাশি এবং আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।